সবাই জানো আমরা এই টপিক নিয়ে আজকে কথা বলবো। কে কে আছো যে গল্পটা একটু পড়ছো? আছি আছি কেউ কি আছো যে গল্পটা একটু পড়ছো, তুমি আগে থেকে জানো? আছি আছি। আচ্ছা, স্যার আর আমি কে? পড়ছি। আচ্ছা, আর কে পড়ছো একটু দেখি। আর কে বলতে পারো যে স্যার আমি তো একটু গল্পটা পড়ছি? দেখি আমার ক্লাসে কতজন হচ্ছে ভালো বাংলা না, স্টুডেন্ট। আমার কাছে সবাই ভালো স্টুডেন্ট, হ্যাঁ বাংলা ক্লাস আসছে। আমার কাছে সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু ওই স্টুডেন্টের স্যার জন্য আমি আমি। করছি এটা। আচ্ছা, আর কে কে আছো যে একটু পড়ছো? পড়লে তাহলে আমার ক্লাসটা তোমাদের বোঝাটা একটু ইজি হবে, অনেক সহজ হবে। তো এখানে আমরা কয়েকজন জয়েন করে ফেলছি। আর যারা নাই বা তোমাদের বন্ধুরা যারা এখনো জয়েন করেনি তাদেরকে জয়েন করতে বলো। আর আমাদের আজকের ক্লাস হচ্ছে এই বিষয়টি নিয়ে। স্ক্রিনে কি আমার ছবিগুলো কি দেখা যাচ্ছে? দেখো তো এই ছবিগুলো স্ক্রিনে বোঝা যায় কিনা, বা বোঝা যাচ্ছে? নো স্যার। না স্যার। আচ্ছা, এখন কি বুঝতে পারতেছো? স্ক্রিনে দেখো তো। নো স্যার। এখন বোঝা যাচ্ছে? নো। এখন? জি স্যার। বোঝা আচ্ছা, এখন যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর এই পৃষ্ঠার কথাগুলো দেখো তো বোঝা যাচ্ছে কিনা। এই হালকা বোঝা পৃষ্ঠা, যাচ্ছে স্যার। হ্যাঁ এই পৃষ্ঠার কথাগুলো কি বোঝা যাচ্ছে দেখো? স্যার এগুলো বোঝা এগুলা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই পৃষ্ঠার তো বোঝা যাচ্ছেই। এই পৃষ্ঠার কথাগুলো কি দেখো তো বোঝা যাচ্ছে কিনা। জি স্যার। জি আচ্ছা, স্যার। বোঝা যাচ্ছে। এই যে আমরা ক্লাস নোট করছি, এই ক্লাস নোট গুলো তোমরা যদি রাখো, পিডিএফ গুলো ডাউনলোড করে রাখবা, পিপিটি গুলো ডাউনলোড করে রাখবা, তাহলে দেখা গেছে যে তুমি এগুলো একটু রিভিশন করে গেলেই পরীক্ষায় সবকিছু মনে আসবে এবং অনেক ভালো লিখতে পারবা। তো আমরা আজকে ক্লাসটি সাজিয়েছি কিভাবে গদ্য বা গল্প পড়তে হয়, গল্প থেকে কিভাবে নোট নিতে হয়, নোট নিয়ে কিভাবে মার্ক করে রাখবো যাতে আমি দীর্ঘদিন মনে রাখতে পারি, বা অনেকদিন পর আবার গল্পটি পড়লে যাতে আমার কাছে কঠিন না লাগে। এই বিষয়গুলো আমরা শিখবো। তাহলে শেখার আগে সবাই কি বই সামনে রাখছি কিনা, বা হচ্ছে হাতে কলম আছে কিনা, খাতায় নোট করার জন্য খাতা আছে কিনা, সবাই কি আমরা রেডি? জি স্যার। আচ্ছা, অনেকে বলছে রেডি, একজন কমেন্টে লিখছে স্যার এখনো রেডি না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। তাহলে তোমাদেরকে প্রথমে ওয়েলকাম করি আজকে ক্লাস 8-এ তোমরা যারা আছো তোমাদেরকে অনেক বেশি দোয়া এবং অনেক বেশি শুভেচ্ছা ক্লাস 8-এ ওঠার জন্য। অলরেডি তোমাদের জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের আজকে মোটামুটি অর্ধেক দিন চলে আসছে। এই এই বছরের ফেব্রুয়ারি মাস তো 28 দিনে, তাহলে আমরা গত দিনে অর্ধেক সময় পার করছি। তো আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে এবং এমন করে পড়বো যাতে আমার বেসিকটাও ভালো হয়, আমার ফাউন্ডেশনটাও ভালো হয়। আমি তোমাদের হচ্ছে রৌনক আল ওয়াসি স্যার, ওয়াসি স্যার। আমি বাংলায় অনার্স মাস্টার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন লেকচারার হিসেবে আছি রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, রাজধানী আইডিয়াল কলেজে লেকচারার হিসেবে আছি। তো এই ক্লাস করার সময় তোমরা কিন্তু কেউ ভয় পাবা না, একদম মন খুলে প্রশ্ন করবা, কোনো কিছু বুঝতে না পারলে জানতে চাবা। আবার যদি কোনো জিনিস আমি এড়িয়ে যাই যে স্যার তো এটা বললেন না, তোমরা একটু সাহস করে বলো যে স্যার এই জিনিসটা কি একটু আমাকে বুঝায় দেন তো। তাহলে কি হবে, আমরা অনেক ভালো শিখতে পারবো। তাহলে আমি আমার ক্লাসটি শুরু করতেছি, তোমরা দেখো। তাহলে তোমাদেরকে স্বাগতম, এটা হচ্ছে আমার নাম। তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করলাম। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ভাব ও কাজ। এই যে বিষয়টি রয়েছে, এই যে গল্প বলি, প্রবন্ধ বলি, লেখা বলি, এই যে আছে এটাকে আমরা কি বলবো? আমরা প্রথমত এটাকে বলবো প্রবন্ধ। এই যে ভাব ও কাজ যে লেখাটি আছে, এই লেখাটিকে আমরা বলবো প্রবন্ধ। তো আমরা কি এই কথাটি বুঝি প্রবন্ধ কি? আচ্ছা, একজন প্রবন্ধ মানে লিখছো, একজন লিখছো যে হ্যাঁ জি স্যার প্রবন্ধ মানে বুঝি, হ্যাঁ। তাবাস্সুম তুমি ঠিক লিখছো। তারপর আরেকজন কমেন্ট করছো, আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। আহ তোমাদের কমেন্টের মধ্যে একটু আমি দেখি যে কে কি কমেন্ট করছো। হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ তোমার কমেন্ট তো ঠিক আছে যে জি স্যার একটু বুঝি।
তারপর দেখি তসলিমা আক্তার, আমি পড়ছি বলছো। তারপর হচ্ছে হলো আহ আহ, নুসরাত জাহান নুরসি, ও বলছে গল্প। সোহানা বলছে যে জি স্যার, একটু বুঝতে পারি। তাহলে আমরা আমাদের যে পড়ায় চলে আসতেছি, আমরা বলতেছি যে এই যে ভাব কাজ রয়েছে এটি হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ মানে গল্পের মতনই, কিন্তু ওখানে কোনো একটা বিষয়ে বর্ণনা দেওয়া হয়। লেখক প্রাবন্ধিক, যিনি প্রবন্ধ লেখে তাকে বলা হয় প্রাবন্ধিক বা লেখক। লেখক গল্পের ঢঙ্গে, গল্প নয়, যে লেখা লেখেন যেখানে অনেক বিষয়ে জানা যায়, লেখকের মতাদর্শ বোঝা যায়, সমসাময়িক বিষয় বোঝা যায়, এইগুলাকে বলা হয় প্রবন্ধ। মানে প্রবন্ধ মানে যে লেখাটা অনেক বেশি গুছানো, কোনো বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ, এই যে বিষয়গুলো এইগুলাকে বলা হয় প্রবন্ধ। তাহলে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতেছি আজকে, যে আমাদের ভাব ও কাজ, এই যে পড়াটা, ভাব একটা শব্দ, কাজ একটা শব্দ, আর এটা পুরোটা মিলে আমরা বলতেছি প্রবন্ধ। লিখেছেন কে? লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের কি, আমাদের জাতীয় কবি। এই বিষয়গুলো আমরা শিখবো। তাহলে ভাবো কাজ, তোমরা যারা ক্লাস 8-এ আছো, তোমরা জেএসসি দিবা, বোর্ডে বৃত্তির জন্য এক্সাম দিবা, বোর্ড স্কলারশিপের জন্য এক্সাম দিবা, বা বাংলার কিন্তু এইটাই ভিত্তি। মানে বাংলায় ভালো করার জন্য ফাউন্ডেশন, এটাই ভিত্তি। তো আমি চেষ্টা করব তোমাদের এই গল্প পড়ার পাশাপাশি ফাউন্ডেশনটা যাতে ভালো হয় সেই বিষয়েও। তাহলে আমরা কি শিখলাম প্রথমে? আমাদের আজকের আলোচ্য বিষয় ভাব ও কাজ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। পরীক্ষায় অনেকে বলো, বা বন্ধু দেখো, বন্ধু ভাবো কাজ কে লিখছে, এমন করা যাবে না। তাহলে প্রথম যে বেসিক, যে ভাব ও কাজ লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কি লিখেছেন? ভাব ও কাজ, বিষয়টা কি? প্রবন্ধ। এই যে এরকম একদম কংক্রিট, একদম শক্ত ধারণা রাখতে হবে। তাহলে এই যে আমরা গল্পটি পাচ্ছি বা এই যে প্রবন্ধটি পাচ্ছি, আমাদের আজকের টপিক তো প্রবন্ধ। এই যে প্রবন্ধটা পাচ্ছি, একটা প্রবন্ধ বা একটা গল্প বা একটা কবিতা কিভাবে আমরা পড়ব? আমরা কিন্তু আগের ক্লাসে বলছি যে শব্দের অর্থগুলো যদি আমরা আগে একবার দেখে নেই, তাহলে আমার জন্য অনেক বেশি সহজ হয়। তোমরা কারা কারা একমত আছো আমার এই কথার সাথে, একটু বলো তো। স্যার আমি স্যার আচ্ছা। আমি স্যার হ্যাঁ, আমিও, অনেকে, স্যার আমিও। হ্যাঁ অনেকে বলছো। তাহলে আমরা যে একটু পড়াটা কঠিনই লাগতেছে, এই যে দেখো নামটা একটু কঠিন কঠিনই লাগতেছে, তাহলে এইটা তো আমরা পড়বো। হ্যাঁ, আমার আগ্রহ আছে, আমি আগে গল্পটাই পড়বো, এটা হয়। কিন্তু আমার মনে হয় যে একটু স্মার্ট ওয়েতে, মানে অল্প সময়ে বেশি শেখা, এটা যদি আমি শব্দের অর্থ যেগুলো আমি জানি না যদি দেখে নেই, গল্প পড়ার সময় বা প্রবন্ধ পড়ার সময় আরেকবার দেখবো, আরেকবার দেখে আরেকবার রিভিশন হবে আমার, এই সিস্টেমটা যদি ফলো করি তাহলে ভালো শেখা যাবে। তাহলে আমরা প্রথমেই কি করব? আমরা প্রথমেই এই যে গল্প বা প্রবন্ধ, আমরা এখানে গল্প বলছি যে এটা একটা গল্প, কিন্তু তোমরা প্রবন্ধ হিসেবে ধরে নিও, এটা হচ্ছে প্রবন্ধ। তো আমাদের এই যে রয়েছে প্রবন্ধটা, এই প্রবন্ধটার মধ্যে অনেকগুলা শব্দ আছে যেগুলা আমরা জানি না। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে শব্দগুলা রয়েছে এই শব্দগুলোর মধ্যে কোনটা কোনটা আমাদের অজানা। তাহলে প্রথমেই একটি শব্দ আছে, সেটাকে বলা হচ্ছে আসমান। আসমান মানে আকাশ, এটা আমরা মোটামুটি জানি, যারা ক্লাস 8 পর্যন্ত চলে আসছি। বাংলা ভাষার অনেক শব্দই আমরা জানি, ওটা অত কঠিন স্যার না। মশগুল মানে কি? জি। মশগুল মশগুল মানে হচ্ছে হলো, মানে কোনো বিষয়ে গভীরভাবে মনোযোগ দেওয়া। স্যার মগ্ন। হ্যাঁ মগ্ন, হ্যাঁ মগ্ন, কোনো গভীরভাবে মনোযোগ দেওয়াটাকে বলা হয় ও মশগুল আছে কোনো কিছুতে। ধরো একজন ফেসবুক খুবই চালাচ্ছে, আশেপাশে কি হচ্ছে কিছুই খেয়াল করতেছে না, তাহলে ও ফেসবুক চালানো অনেক বেশি মশগুল আছে, বিষয়টা এরকম। এই দেখো, ও বলছে যে মশগুল শব্দটা, এই যে মশগুল বা বিভোর, বিভোর মানেও আমরা জানি না। বিভোর মানে হচ্ছে হলো একদম, একদম অ্যাক্টিভ ভাবে, একদম মনোযোগ দিয়ে, একদম মাইন্ডফুল ভাবে কোনো জিনিস একদিকে চেয়ে থাকা, একদিকে দৃষ্টি দেওয়া, এক মনোযোগে থাকা, এগুলাকে বলা হয় মশগুল থাকা। তাহলে এই যে শব্দটা মশগুল, এটা অপরিচিত আমাদের কাছে। আমরা কিন্তু আগে এখন এই যে দেখে নিচ্ছি, আমাদের কিন্তু এই প্রবন্ধ পড়ার সময় একটু সাহায্য করবে আমাদের। তাহলে দেখো, মজগুলো আমরা বুঝলাম। আহ, কবজায় মানে হচ্ছে আয়ত্ত অধিকারে, আমরা বদখেয়াল মানে খারাপ চিন্তা খারাপ আচরণ। তারপর হচ্ছে হলো দাদ, এই যে দাদ, আমরা একটা জিনিস খেয়াল করব, কাজী নজরুল ইসলাম কিন্তু একজন
মুসলমান মুসলমান কবি একজন লেখক। তিনি কিন্তু আরবি ফার্সি এইসব শব্দ অনেক ভালো জানতেন এবং বুঝতেন। এই জন্য তার লেখনীর মধ্যে আমরা দেখব অনেক আরবি অনেক ফার্সি শব্দের ব্যবহার। এই যে দাদ, এই যে শব্দটা, এটা মানে প্রতিশোধ প্রতিহিংসা। আমরা তো বাংলায় প্রতিহিংসা বলি, কিন্তু দাদ এটা মানে আমরা বলতেছি যে এটা একটা বিদেশি শব্দ। এইভাবে উনি কিন্তু আরবি ফার্সি শব্দ প্রয়োগ করছেন। আমরা দেখি আর কোন কোন শব্দ আমাদের কাছে মানে একদম অচেনা। তাহলে এখানে দেখো আমরা বলতেছি যে বানভাসী। বানভাসী আমরা কিন্তু কিছুদিন আগে, তোমরা যারা ক্লাস 8-এ আছো তোমরা কিন্তু জানো, এই যে গত বছর 24 সালে এই যে ফেনীতে, তারপর চট্টগ্রামে, এই যে হচ্ছে হলো সিলেটে অনেক বন্যা হলো। বন্যায় বলা হচ্ছে যে বানভাসী মানে বন্যায় ভাসানো, বা বন্যায় যা বা যাতে ভাসিয়ে নিয়ে যায়, কোনো কিছু ভাসিয়ে পানিতে নিয়ে যাওয়াকে বলা হয় বানভাসী। এই যে বানভাসী শব্দটা দেখো কাজী নজরুল ইসলাম কত আগে, প্রায় 80 বছর 90 বছর 100 বছর আগে উনি এটা লিখে গেছেন। তাহলে দেখছো, আহ, আমরা এই শব্দগুলো শিখলে কিন্তু অনেক ভালো বাংলা বুঝতে পারবো, শিখতে পারবো। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখতেছি আমরা কিন্তু একটু শিখে নিব, কারণ আমরা যখন আমাদের খাতায় এই শব্দগুলো ব্যবহার করব আমাদের সৃজনশীলে, তখন শিক্ষকও কিন্তু মনে করবেন যে তুমি অনেক ভালো বাংলা জানো এবং তুমি পড়ছো, তুমি বই সম্পর্কে জানো। ঠিক আছে। তারপর দেখো বন্দোবস্তাপনা ব্যবস্থা, অনর্থক এই শব্দটা আমাদের কাছে একটু অচেনা। অনর্থক মানে কি ব্যর্থ নিষ্ফল বা অকারণ। এই যে ব্যর্থ কোনো কিছু ফেইল করা, এটাকে অনর্থক চেষ্টা বলা হয়। তুমি অনর্থক চেষ্টা করতেছো, তোমার দ্বারা কাজটা হবে না। এই যে অনর্থক চেষ্টা মানে ব্যর্থ চেষ্টা, বা তুমি সফল না। তারপর এখানে বলা আছে যে এই যে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ মানে কি রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম। কুম্ভকর্ণ কি করে ঘুমায় থাকে, দীর্ঘদিন ঘুমায় থাকে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে জাগানো যাবে না। আমরা বলি ও ঘুমায় আছে, ঘুম থেকে জাগাইস না, ও রাগ করবে। কুম্ভকর্ণ এমন ছিলেন যে ঘুম থেকে জাগালে সে অনেক রাগ করতো, তাকে ঘুম থেকে জাগানোই যেত না। সে এক নাগাড়ে 6 মাস ঘুমাতো। এখানে শুধু ঘুমায় বা সহজে জাগানো যায় না এটা বোঝানো হয়েছে। মানে আমরা যখন প্রবন্ধ পড়বো তখন কিন্তু জানবো যে বাঙালি জাতীয় এই কুম্ভকর্ণের মতো ঘুমায় আছে, তাদেরকে জাগানো যাচ্ছে না, ইংরেজদের বিরুদ্ধে সচেতন করা যাচ্ছে না, ইংরেজদের যে এত শোষণ করলো কেউ কোনো প্রতিশব্দ করলো না। এইগুলো আমরা প্রবন্ধ পড়তে পড়তে আস্তে আস্তে শিখবো। তারপর দেখো আমরা এখন একটা কথা বলি, হঠাৎ ভাইরাল হয়ে যাওয়া, হুজুগ হুজুগ, হুজুগে মাতাল, হুজুগে আমরা একদিকে চলে যাই। এই যে একটা শপ, শপ হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিছে, হুমড়ি খেয়ে সবাই ওই শপ থেকে কিনতেছে, এই শব্দটাকে বলে হুজুগ। তাহলে সাময়িক আন্দোলন, জনরব, গুজব, এগুলোকে হুজুগ। আমাদের কিন্তু হুজুগে কান দেয়া যাবে না, গুজবে কান দেয়া যাবে না। আমাদের ক্রস চেক করতে হবে। কোনো একটা তথ্য আমি পেলাম, পেয়ে গুগলকে বিশ্বাস করা যাবে না, আমাদেরকে একটু ঘেঁটে দেখতে হবে, একটু আরো 2-3টা খবর নিয়ে দেখতে হবে যে ওটা একদম সঠিক কিনা। তারপর হচ্ছে সংকল্প মানে প্রতিজ্ঞা শপথ, স্পিরিট হচ্ছে হলো উদ্দীপনা, তারপর হচ্ছে কল্লকার মানে পূর্ব বা পরবর্তী দিন, তারপর হচ্ছে লা পরোয়া মানে হচ্ছে গ্রাহ্য না করা, তারপর হচ্ছে সুবর্ণ, এই যে পুয়াল মানে খণ্ড, 10 চক্রে ভগবান ভূত, এটা মানে একটু দেখো 10 জনের চক্রান্তে সাধু ও অসাধু প্রতিপন্ন হতে পারে, বহু লোকের ষড়যন্ত্রে অসম্ভব ও সম্ভব হয়। এই যে 10 চক্রে হচ্ছে হলো ভগবান ভূত, এই যে এ ধরনের যে লাইনগুলো, এই যে প্রবাদ বাক্যগুলো, এগুলো কিন্তু অনুধাবন বা খ নাম্বারের প্রশ্ন কিন্তু দিয়ে দিবে। তাহলে শব্দার্থ পড়লেই কিন্তু এই শব্দের অর্থগুলো পাওয়া যাবে। তারপর এখানে দেখো এই যে উদ্ম সার, এই যে বন্ধন মুক্ত সার, এই যে কঠিন শব্দটা, এটাও কিন্তু আমাদের এই যে আজকের প্রবন্ধ এখানে আছে, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তারপর প্ররোচনা মানে উস্কানি বা উত্তেজনা সৃষ্টি করা। এই যে কিছু শব্দ, উদ্ম সার, তারপর 10 চক্রে ভগবান ভূত, দস্তর মতো, তারপর হচ্ছে লা পরোয়া গ্রাহ্য না করা, আমরা তো পরোয়া করা লা পরোয়া, এটা তো আমরা মোটামুটি শুনছি শব্দটা। তারপর হচ্ছে বানভাসী, অনর্থক, কুম্ভকর্ণ, হুজুগ, তারপর হচ্ছে আসমান, তারপর হচ্ছে মশগুল। এই যে শব্দগুলো আমরা একটু শিখলাম, আমাদের কিন্তু মনে থাকবে না। আমরা এগুলো একটু অ্যাপ্লাই করব আমাদের পড়ার মধ্যে, উপন্যাসের মধ্যে, বা আমাদের হচ্ছে গল্পের মধ্যে, আমাদের কবিতার মধ্যে। তাহলে আমরা একটু শব্দের অর্থ শিখলাম। এখন আমরা আজকে যে আমরা এখনো জানি না আমাদের এই প্রবন্ধটার বিষয়টা কি বা ভিতরে কি আছে, কিন্তু আমাদেরকে উদ্দেশ্য বুঝতে হবে আমরা এই প্রবন্ধ পড়ে কি শিখতে চাচ্ছি, কেন ক্লাস এইটা দেওয়া হলো, কেন এইটাতে তোমাকে কি শেখাচ্ছে, এটাও আমরা একটু একবার দেখে নিব। তাহলে আমাদের জন্য
অনেক বেশি ইজি হবে এই গল্পটা পড়া। তাহলে এই গল্পের, হ্যালো, কেউ কি কিছু বলতে চাও? আচ্ছা, ক্লাসে আমরা মনোযোগ দেই, হ্যাঁ। তাহলে আমরা এই পাঠের উদ্দেশ্যটা দেখি, পাঠের উদ্দেশ্যতে কি আছে। এই প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের প্রতি অনুপ্রাণিত হবে। শুধু ভাবের উচ্ছ্বাসে হওয়া নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে। মানে খালি আমি করতে চাই করতে চাই, করব করব এটা না, আমি কাজ করব, অনেক গুছানো ভাবে করব, অনেক গুছানো ভাবে বই পড়বো, এমন করে পড়বো যাতে আমি পরের বার পড়লে আমার কাছে সহজ লাগে। এই যে বিষয়গুলা, এইটাই আজকে আমাদের পাঠের উদ্দেশ্য। তাহলে আমরা অনেক কিছু জানতেছি, তাহলে আমরা চলে যাই আজকে আমাদের যে আমাদের যে প্রবন্ধ, এই প্রবন্ধের পড়ায় চলে যাই। এখানে গল্প লেখা, তো এই গল্প আমরা কথার প্রয়োজনে লিখেছি যে এটার নাম হচ্ছে গল্প। তো গল্পর পাশাপাশি তোমরা এটাকে প্রবন্ধ বলবা। এটা মূলত একটা প্রবন্ধ, ঠিক আছে? তাহলে দেখো, এখানে বলা হচ্ছে ভাবে ও কাজে সম্বন্ধটা খুব নিকটে বোধ হইল, আদতে এই দুইটা জিনিস আসমান জমিন তফাত। এই যে আসমান জমিন তফাত, এটা কিন্তু আমি একটা এমসিকিউ সেগমেন্ট রেখেছি। দেখি কারা মনোযোগ দিল আজকের ক্লাসে। আর যারা মনোযোগ দিবা তারা কিন্তু অনেক কিছু নিয়ে যাবা। তোমার একটু হলেও এই বাংলা যে পড়াটা সহজ লাগবে, কঠিন হবে না। তাহলে বাংলা এ প্লাস তোলা কিন্তু সহজ, যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। আর কি করতে হবে, আগের ক্লাসেও আমি বলছি যে স্মার্ট ওয়ে হচ্ছে এই যে আমি যখন পড়তেছি, পড়ার পাশে গুরুত্বপূর্ণ শব্দগুলো হাইলাইটার দিয়ে রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখবো। তাহলে এখানে আমরা ভাবে কথাটা আমরা একটু দাগিয়ে রাখলাম, কাজে কথাটা একটু দাগিয়ে রাখলাম। তারপর বললাম এই দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। কেমন পার্থক্য? আসমান জমিন তফাত। তাহলে ভাব জিনিসটা কি এখানে? কাজী নজরুল ইসলাম বুঝাইতে চাচ্ছেন ভাব জিনিসটা হলো পুষ্পবিহীন সৌরভের মতো। পুষ্প মানে ফুল, বিহীন সৌরভের মতো, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। আর হচ্ছে এখানে খেয়াল করো একটা বিষয়, সেটা দেখো এখানে বলা হচ্ছে তাই বলিয়া কাজ মানে যে সৌরভহীন পুষ্প, ইহা কেহ মনে করিয়া না বসে। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, মানে কাজ যে জিনিসটা আছে ভাবকে রূপ দেয়। এটার মানে হচ্ছে আমি কোনো কিছু ভাবলাম, এই ভাবাটা যখন কাজ হলো, তাহলে ভাবকে রূপায়ণ বা ভাব, এই যে চিন্তাটা করলাম, এই চিন্তাটাকে একটা পরিণত কাজ করে কে? এই কাজ শব্দটা, কাজ করলাম মানে আমি চিন্তা করছি, ওইটা সম্পূর্ণ করছি, এই বিষয়টা এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে কাজ জিনিসটা ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নয়। ভাব জিনিসটা ভালো। ভাব জিনিসটা কোন ক্ষেত্রে ভালো? যদি আমরা কাজ করি, কারণ ভাব আর কাজ আসমান জমিন তফাৎ। তাহলে আমরা কি একটু নোট ডাউন করা শিখতেছি? ইম্পর্টেন্ট কথাগুলো একটু নোট ডাউন করতেছি। তোমরা আমার লেকচারের পাশাপাশি তোমরা বই নিয়ে বসো। আমার স্ক্রিনে তোমরা এই যে প্রবন্ধটা আছে এটা কিন্তু পাচ্ছ। এর পাশাপাশি তোমরা তোমাদের বইয়ে রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখো। তাহলে তোমরা তোমাদের যে এমসিকিউ এবং যে তোমাদের যে সৃজনশীল, সৃজনশীলে ভালো করতে হবে। আমাদের আমাদের ভালো করার মানে হচ্ছে কিন্তু 10-এর মধ্যে 10ই পাওয়া। খারাপ করে যেন 8-9 হয় আমার। 10-এর মধ্যে 10 পাওয়ার জন্য আমরা সৃজনশীল প্র্যাকটিসও ক্লাসের শেষ অংশে করব। তোমরা ক্লাসে মনোযোগ রাখো। ইডু পরিবার আমরা কিন্তু তোমাদেরকে বাংলায় অনেক বেশি ভালো নাম্বার তোলার যে প্রত্যয়, এই প্রত্যয় নিয়ে আগাচ্ছি। তোমরা কি আমার ক্লাসে বুঝতেছো? মনোযোগ ধরে রাখা সম্ভব হচ্ছে? তোমরা একটু বলো তো ক্লাস বুঝতেছো কিনা এখন পর্যন্ত। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। দেখো আমরা বললাম যে ভাব জিনিসটা খুবই ভালো, কারণ আমরা একটু এই পর্যন্ত পড়ে দেখলাম মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাকে মাতাইয়া না তুলিলে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। এখানে আমরা এই যে কয়েকটা লাইন পড়তেছি, এখানে একটা জিনিস খেয়াল করো। আমরা বললাম বলিয়া, তারপর আমরা বলতেছি বলিতেছি, তারপর আমরা করিতেছি। এই যে বিষয়টা, এইটা হচ্ছে সাধু, সাধু ভাষায় লিখা। আমরা কি সাধু ভাষা সম্পর্কে জানি? কেউ কি আসো আমার ক্লাসে যে
সাধু ভাষা চলিত ভাষা একটু জানো? আচ্ছা, কেউ নাই, তাহলে তোমরা এটা নোট ডাউন করে রাখো যে আমাদের এই যে প্রবন্ধটা আছে এটা সাধু ভাষায় লেখা। সাধু ভাষায় মানে কি? যেখানে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এই যে ক্রিয়াপদটি রয়েছে, বলিয়া, করিতেছি, তারপর মনে করিয়া, এটা ক্রিয়াপদ। এই যে ক্রিয়াপদটি রয়েছে এইটা আমাদের কথার ভাষার মতো না। এই যে সর্বনামটি রয়েছে, তাহারা, তারপর হচ্ছে হলো এখানে তাহার, এটা তা না, সে না, এখানে আমরা সে বলতেছি না, আমরা সে না বলে বলতেছি তাহারা। এই যে বিষয়টা এরকম থাকলে এটাকে আমরা বলবো সাধু ভাষায় লেখা। তাহলে এই যে আমাদের প্রবন্ধটা ভাব ও কাজ, এটা কোন ভাষায় লেখা? সাধু ভাষায় লেখা। আচ্ছা, আমরা তাহলে পড়া একটু আগাই। এখানে বলতেছে যে শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মস্ত বদ খেয়াল। মানে আমরা কথা দিয়ে যে মানুষকে হইলো মুগ্ধ করে রাখবো, মশগুল করে রাখবো, এটা একটা মস্ত খেয়াল। কারণ আমরা শুধু কথা দিয়েই মানুষকে আকৃষ্ট করতে পারবো না। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ না করিতে পারলে ভাবের কোনো সার্থকতা থাকে না। মানে যেটা চিন্তা করলাম ওইটা যদি কার্যের দাস রূপে নিয়োগ না করতে পারি, মানে ওটা যদি কাজে পরিণত না করি। যেমন ধরো, এটা কেমন কথা, একটা স্টুডেন্ট সকাল 8টায় ক্লাস শুরু হয়, সে সকাল 8টায় ক্লাস করে যেতে পারে না, সে সকাল 8টায় ক্লাসে যেতে পারে না। তাহলে সে যদি প্রতিদিন বলে আমি কালকে সকাল 8টায় ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবো, কিন্তু সে ক্লাসে গেল 9টার দিকে। এই যে কথা এবং কাজের এই যে ভাবনা বা এই যে ভাবের সাথে কাজের যে পার্থক্য, এই পার্থক্যটা করলে ভাবের কোনো সার্থকতা বা চিন্তার কোনো সার্থকতা থাকে না। তাছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম যদি কার্যসিদ্ধি করিয়া লওয়া না হয়, তা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়, মানে ন্যাপথলিন বা কর্পূরের মতো চলে যায়, ওইটা দিয়ে কোনো লাভ নাই। অবশ্যই কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনগণকে নাচাইবেন তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। মানে যারা ভাবের বাঁশি বাজায়, যারা বলে না না তোমার দ্বারাই হবে, তুমি পারবা, বা আমি অবশ্যই যাব 8টার দিকে, আমি ক্লাসে 8টার ক্লাস 8টায় উপস্থিত থাকবো, কিন্তু সারা এইগুলো বলে, এগুলো বললে কি হয়, মানুষ মনে করে না ও পারবে, না ও পারবে, কিন্তু এইটা নর্মালি কাজ করে না। এক সময় যদি সে ভাবটা কাজে পরিণত না করে, সেক্ষেত্রে তার এই যে ভাবনা, এই ভাবনা, এই যে বাঁশি বাজালো এইটা কোনো কাজে আসবে না। সে যতই ঋষি হোক না কেন, যতই তপস্যা করুক না কেন, এটা কোনো কাজে দিবে না। তারপরে একটু তোমরা খেয়াল করো এই যে বিষয়টা, এই যে আমাদের কথাগুলো, এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো এই যেখানে আমরা লিখতেছি আহ নিজের বুদ্ধি চিন্তার কর্মশক্তিকে জাগাইয়া তোলো, তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্য দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে লইয়া যাবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করলাম, এই প্রথম কাজী নজরুল ইসলাম কিছু একটা আমাকে আমাদের বোঝাইতে চাচ্ছেন এই ভাব ও কাজ দিয়ে। আমাদের এই ভাব ও কাজ দিয়ে উনি কি বুঝাইতে চাচ্ছেন একটু এই লাইনটাতে খেয়াল করি আমরা। তোমাদের এই ব্যক্তি স্বাতন্ত্রতায় দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাবে। মানে কাজী নজরুল ইসলামের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে দেশের কল্যাণে আমরা ভাবনা চিন্তা করব, এবং এই ভাবনা চিন্তাটা কাজে পরিণত করব। আমাদেরকে ইংরেজ শাসন করতেছে, আমরা পরাধীন রাষ্ট্রে আছি, আমাদের পরাধীন রাষ্ট্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আমাদের উদ্যমী হইতে হবে, আমাদের সংগ্রামী হইতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। খালি বলবো বলবো কিন্তু কাজ করলাম না, তাহলে হবে না। তাহলে আমাদের ব্যক্তি স্বাতন্ত্রতা, দেশের উন্নতির দিকে কাজ করতে হবে কিভাবে? আমরা যখন ভাবকে জাগাইয়া তুলবো কর্মশক্তি দিয়ে। ঠিক আছে? এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না, কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে, নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিয়া লইতে হইবে। ইহার ফল কি? শুধু উদ্ম সারের মতো দেয়ালের গা ঘেঁষিয়া নিজের চামড়া তুলিয়া ফেলা মাত্রই হলো দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। এই যে উদ্ম সারের মতো কথাটা আছে এখানে, আমরা একটু খেয়াল করি। এই যে উদ্ম সারের মতো কথাটি বলা হচ্ছে,
এই উদ্ম সারের মতো কথাটি মানে কি আমরা কিন্তু অলরেডি একটু শিখে আসছি। এখন এই সময় কিন্তু তোমাদের দেখা যাবে যে ভুলে গেছে, একটা কঠিন শব্দ ছিল, প্রথমবার দেখছি ভুলে গেছি। এখন এই পড়ার মাঝে আমি যদি এই শব্দটা দেখি, তাহলে একটু দেখো তো তোমাদের জন্য এই শব্দটা একটু ইজি হয়ে যায় না? উদ্ম সার মানে হচ্ছে বন্ধন মুক্ত যে সার। এই যে দেখো, বন্ধন মুক্ত যে সার, এই যে বন্ধন মুক্ত যে সার, তাহলে মানে যে সারের যে সার ছুটে যাচ্ছে, তার গলায় দড়ি নাই, দড়ি দিয়ে তাকে কন্ট্রোল করা নাই। এই যে আমরা কুরবানির সময় যে যে সার কিনি, যে 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 হচ্ছে হলো গরু কিনি, ওইটা কিন্তু দড়ি দিয়ে বাঁধা থাকে, দড়ি দিয়ে বাঁধা না থাকলে দৌড়ে ছুটে চলে যায়। এই যে দৌড়ে ছুটে চলে গেল, এটাকে বলা হয় উদ্ম সার, মানে বন্ধন মুক্ত সার। তাহলে আমরা আমাদের ক্লাসে আছি, আমরা এই যে পড়াটা পড়তেছি, সেখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম একটু তোমরা মনোযোগ দাও, আমরা আমাদের পড়াটা একটু দেখি। এই যে এখানে দেখো আমাদের ওই লেখাটা একটু চলে গেছে, আমরা আমাদের আবার পড়ায় একটু ব্যাক করি। তোমরা যা একটু মনোযোগ দাও, মনোযোগে হয়তো একটু ব্যাঘাত ঘটতেছে। আমরা দেখো বলতেছিলাম এই যে এখানে আমাদের কথাগুলো, এখানে আমরা কি বলতেছি দেখো, আমরা বলতেছি যে কেহ কেহ বলেন যে আমরা উদ্ম সার এইটা সম্পর্কে জেনে আসলাম, মানে যেখানে বন্ধন মুক্ত সার। তাহলে এরপরে আমরা একটু এই যে নিচের লেখাগুলো একটু দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখো, আমরা বললাম এই যে ভাব ও কাজ, ভাব ও কাজের মধ্যে কি খালি ভাব করে রাখলেই হবে না। তারপর এই লাইনটা একটু আমরা খেয়াল করি, এখানে দেখো, আগে হয়তো সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া কার্যক্ষেত্রে তৈয়ার রাখিয়া তবে লোক দিয়ে সোনার কাঠি হচ্ছে ছোঁয়াইয়া জাগাইয়া তুলিবে, নতুবা তাহার যখন জাগিয়া দেখিবে তারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য হয় নাই। মানে এখানে বোঝাইতে চাচ্ছে কাজী নজরুল ইসলাম যে ধরো কোনো ব্যক্তিকে আমি শুধু বলেই গেলাম যে তুমি কাজ করো কাজ করো, তাকে সবসময় বললাম যে কাজ করলে উন্নতি হবে, কাজ করলে উন্নতি হবে, কিন্তু নিজে উদাহরণ তৈরি করতেছি না, নিজে উদাহরণ দেখিয়ে কাজটি করে দিলাম না, তাহলে যাকে আমি বলবো যে তুমিও কাজটি করো তুমিও কাজটি করো, সে কিন্তু অনর্থক জাগিয়ে রবে, সে কিন্তু আর স্পৃহা, সে কাজ করার যে মানসিকতা সেটি অনুভব করবে না। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা চলে যাই, এখানে দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, সবাই কি মনোযোগ দিতে পারতেছি? একজন বলল যে স্যার আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তোমরা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে এই স্লাইডে আমরা একটু দেখি এখানে কি আর লেখা আছে। এখানে একটু তোমরা খেয়াল করো, দেখো এখানে লেখা আছে যে, কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে, জাগাইয়া ঘুমাইলে কেউ ভুলিতে পারে না, তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে তাহা অপেক্ষা, যদি আমাদের এই যে বাঙালি আমরা যদি জেগে না উঠি, আমরা যদি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকি, সেটা ভালো কখন? ভালো যখন আমি খালি মুখে মুখে বলবো যে অনেক কাজ করতে হবে, আমাকে অনেক কাজ করতে হবে, কিন্তু আমি কাজ যদি না করি, তাহলে তার থেকে তো কুম্ভকর্ণের মতো 6 মাস ঘুমিয়ে থাকাই ভালো। খালি আমি বলেই গেলাম কিন্তু কাজ করি না। আমরা বাঙালিরা কি করি? আমরা শুধু বলি না আমি পারবো আমি করব, কিন্তু আমরা করি না। এই যে না করার বিষয়টি, এটা কি কুম্ভকর্ণের নিদ্রার মতো। আমরা কুম্ভকর্ণের নিদ্রা কি পাইছি? 6 মাস ঘুমায় থাকে যে। রামায়ণের যে রাবণ আছে, তার যে সহোদর বা ভাই, সে ঘুমায় থাকে, এই যে কথা এখানে বলা আছে, সে ঘুম ঢোল বা কাশি বাজায়া ভাঙানো বিচিত্র নয়। এই কথাটা একটা মস্ত সত্যি যে তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়েছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুর হুর করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কেউ তাহারা তাহাদের এই সৎ সংকল্প মত ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিতে পারিল না। কেন হইল এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করতে শিখে স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল।
যারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু এই নামের জন্য বদনামের ভয় এমন করিয়া তাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, হ্যালো তাহা কি স্যার, দরকার? হ্যাঁ, হ্যাঁ। একটু আসতে বলেন স্যার, খুব ফাস্ট হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে লাইনগুলা, মানে এই লাইনগুলা একটা অর্থ বুঝাচ্ছে, এই স্যার জন্য আপনি আমি একটু তাড়াতাড়ি কথা বলতেছেন। আচ্ছা দেখো, হ্যাঁ আমি একটু দ্রুত বলতেছি, কারণ হচ্ছে হলো তোমাদের প্রবন্ধটার পাশাপাশি এমসিকিউ এবং সৃজনশীল গুলা তোমাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি। আর এমসিকিউ সৃজনশীল বোঝানোর জন্য তোমাদের প্রবন্ধটা তো পড়তে হবে, এটা ঠিক। প্রবন্ধের কোন বিষয়গুলো পড়তে হবে, যে শব্দের অর্থগুলো আমরা জানি না, এবং এই শব্দগুলোর পাশাপাশি ওই অর্থগুলো ওখানে কি বোঝাচ্ছে। আমরা উদ্ম সার একটু আগে খুঁজে পড়ছি, ওই শব্দটা চলে গেছে, এখানে আবার পাবো আমরা, তখন আবার দেখাই দিব। তারপরে এখন আমরা কুম্ভকর্ণের নিদ্রা বলতেছি। তারপরে আসে একটা শব্দ আমরা বলতেছি, সেটা হচ্ছে স্পিরিট। মানে এখানে বুঝাইতে চাচ্ছি কিসের স্পিরিট? এখানে বুঝাইতে চাচ্ছি ছাত্র দল যে আছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, ওরা হুজুগে কান দেয়। কোনো একটা পত্রিকায় আসছে যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, ওরা ওই বিদ্রোহ চলে গেল। মানে এই যে তোমাদের প্রবন্ধটা, এই প্রবন্ধটা কাজী নজরুল ইসলাম লিখেছেন কোন সময়? লিখেছেন হচ্ছে অবিভক্ত বাংলা যখন ছিল, যখন ইংরেজ শাসন ছিল। এই যে ইংরেজ শাসনের সময় বাংলা অঞ্চলের মানুষজন কেমন ছিল, ছাত্র জনতা কেমন ছিল, তাদেরকে প্রবন্ধের মাধ্যমে, লেখার মাধ্যমে কাজী নজরুল ইসলাম একটা মেসেজ দিতে যাচ্ছেন, একটা মানে চিঠি, যে তোমরা এরকম হও। তোমরা ভাব আর কাজের পার্থক্য বুঝতেছো না। ভাব মানে আমি চিন্তা করলাম, কিন্তু কাজ মানে কাজটা করতে হবে, ওই চিন্তাটা করতে হবে। কিন্তু আমরা করি না, আমরা বেশিরভাগ স্টুডেন্টই করি না। আমরা একটা স্পিরিট নেই, আমরা মনে করি আমরা পারবো, আমরা করব, কিন্তু আলটিমেটলি আমরা করি না। ঠিক আছে, এখানে এই লাইন প্যারাটাতে এইটাই বোঝাচ্ছে। তাহলে আমি আরেকবার একটু সহজ করে বলি, দেখো যে স্পিরিটকে কি বিশ্রী ভাবেই না মুখ ভ্যাংচানো হইল, যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয় এমন করিয়া তাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হইল। মানে যারা শুধু একটু বদনামের ভয়ে, ভাবের ভয়ে স্পিরিটটা নিল, তাদের কি হলো? আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হইল। তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমন করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আর যাহারা মুখে চাদর জড়াইয়া আহ কল্লোকার, মানে আগামীকাল, এই যে কল্লোকার শব্দটা আমরা আগামীকাল যে শিখে আসছি, এই যে দেখো শব্দের অর্থে, এই যে কল্লোকার মানে আমরা শিখে আসছি যে এখানে দেখো আমরা কি শিখে আসছি, কল্লোকার এখানে একটু দেখো, এই যে পূর্ব বা পরবর্তী দিন, এই যে বিষয়টা এখানে আমাদের কিন্তু নোট করা হলো। তাহলে আমরা আমাদের আবার লেকচারে চলে যাই। এখানে আমরা বলতেছিলাম যে হচ্ছে হলো দেখো এই যে কল্লোকার, এই যে কল্লোকার, কল্লোকার কি বিশ্ববিদ্যালয় অথবা মুখটি চুন করিয়া ঢুকিল। কাল দেখো দেশের সত্যিকার ডাক আসিলে, কাল এই যে দেশের সত্যিকার ডাক, আমি বললাম এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটা কাজী নজরুল ইসলাম লিখতেছেন ইংরেজদের বিরুদ্ধে গিয়ে। কাদের জন্য লিখতেছেন? বাঙালি ছাত্র জনতার জন্য। তাদেরকে বুঝাচ্ছেন যে তোমাদের কোন দিকে ধাবিত হইতে হবে। খালি স্পিরিট স্পিরিট নিয়ে কথা বললাম, কাজ করলাম না, তাইলে হবে না। যখন দেশের প্রয়োজনে সত্যিকারের ডাক আসিবে, তাহারা কি আর তাহাদের সাড়া দিতে পারিবে? যদি কেউ বা এই যে পেপারে লিখে, এই যে কেউ কেউ ছাত্র নেতারা যে উদ্বুদ্ধ করে, তারা যে ভালো কাজ করতে পারতেছে না, যখন সত্যিকারের দেশের প্রয়োজন হবে, তখন কি ডাকলে এই ছাত্র জনতা, স্কুল কলেজের ছাত্ররা আসবে? তখন তো আসবে না। হঠকারিতা করিয়া একবার সে ভোগটা ভুগিল বা ভ্রম হইল, তাহাই অনুশোচনাটা তাহার কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না কেন, যতই বুঝানো হোক না কেন এই ছাত্র জনতাকে, তখন কিন্তু এটা লাপরোয়া, মানে পরোয়া যা করে না, এই অবস্থা। তাহলে এই যে শব্দগুলো, আমরা শব্দের অর্থ পড়ার পাশাপাশি এটা পড়তেছি। তাহলে আমি কিন্তু তোমাদের এই যে প্রবন্ধ একটু কঠিন লাগতেছে, এই প্রবন্ধটা পড়ার আগেই কিন্তু একটা পড়া তোমাদের পড়তে বলছিলাম। সেটা হচ্ছে এই যে পাঠের উদ্দেশ্য, এইটা উদ্দেশ্যটাকে একটু দেখো। এই প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে। শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেলিত হওয়া নয়, ভাবের সাথে
পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে। মানে বাস্তব প্রয়োজন, যখন দেশের প্রয়োজনে প্রয়োজন হবে। যেমন দেখো, এই যে জুলাই বিপ্লব হলো, এই যে আগস্টে একটা সরকার চলে গেল, এইটা কেন সম্ভব হয়েছে? এই ছাত্র জনতা দেশের প্রয়োজনে এক হয়ে গেছে। তো এই যে ভাব ও কাজ, তোমাদের এই যে প্রবন্ধটা আছে, এখানে মূলত দেশের জন্য কাজী নজরুল ইসলাম তার ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করতেছেন। এটা কি মহৎ কাজের জন্য অনুপ্রাণিত করা, এইটা হচ্ছে আমাদের আজকে পড়ার উদ্দেশ্য। আর আমরা এই প্রবন্ধ পড়ে পড়ে এইগুলোই শিখতেছি। তাহলে আমাদের প্রথম প্যারায় আমরা কি স্যার, পড়লাম? হ্যাঁ, বলো। আমি কি কয়েক ঘন্টার জন্য লিভ নিতে পারি? আমার মোবাইলে চার্জ নেই। আচ্ছা, লিভ নিতে পারো, কিন্তু যতক্ষণ চার্জে তুমি ক্লাস করো। আর নাহলে মোবাইলের চার্জিং পয়েন্টে দিয়ে ক্লাস করতে থাকো। চার্জিং পয়েন্টে ক্লাস করলে তাহলে তোমার জন্য ক্লাসের লেকচারটা সহজ হবে। আচ্ছা, তোমরা ওকে একটু আমাকে স্যার। শেয়ার করো, ক্লাসটা কি কঠিন লাগতেছে? তাহলে আরো নো সহজ করে স্যার, বলবো আমার কিন্তু। মোবাইলে চার্জ নেই সেই জন্য। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি একটু চার্জে দিয়ে আহ, শুনতে থাকো, যাতে তুমি ক্লাসটা মিস না হয়। একটু শুনলেও কিন্তু পড়া হবে। 20 মিনিট একটা প্রবন্ধ শিখতে পারতেছো, ক্লাস 8-এ পরীক্ষায় গিয়ে হয়তো কাজে লেগে যাবে। এই যে লাপরোয়া, উদ্মসার, এই যে কল্লোকার, এই যে শব্দগুলো শিখতেছো, এগুলো কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। এই যে আসমান জমিন তফাত, ভাবো কাজের মধ্যে, এই যে ছোট্ট একটা নোট, এগুলো কিন্তু তুমি শিখতে পারবে। তাহলে তুমি একটু চার্জে দাও, তোমার চার্জে ফোনটা দিয়ে শুনতে থাকো। ওকে আচ্ছা। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি আমাদের এই যে পড়াটা আমরা বলতেছি যে এখানে দেখো, যে বেচারা সত্যিকার সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। এই যে দেখো, এখানে অনেকে কি করে, এই সত্যি কথাগুলা বলে, সত্যি কথা বলতে গিয়ে এরা পোয়াল চাপা, এই যে গ্রামে যে ধানের যে যে শীষগুলা থাকে, এগুলোকে পোয়াল চাপা বলে। মানে কোনো কিছু দিয়ে পোয়াল দিয়ে বা ঘাসটা দিয়ে চাপা দেওয়া। মানে অনেকে অনেক ভালো উদ্দেশ্য থাকলেও ছাত্র জনতার কাজে অনেক সময় এগুলা থাকে না, এগুলা চাপা পড়ে যায়। তারপরে এই প্যারা, আমাদের লাস্টের প্যারায় আমরা চলে এসেছি। এখানে দেখো কি লেখা আছে। এখানে বলা হচ্ছে, দেখো আমরা একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করি। তোমরা কি আমার লেখার ফন্টের সাইজ বুঝতে পারতেছো? লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা এই গল্পটাকে, এই প্রবন্ধটাকে 3টা প্যারায় ভাগ করলাম। প্রথম প্যারায় কিছু বললাম, দ্বিতীয় প্যারায় কিছু বললাম, এই যে আমাদের শেষ প্যারায় চলে এসেছি। এই শেষ প্যারায় আমরা একটু দেখি কি বুঝাইতে চাচ্ছেন। তাহলে আমরা লাপরোয়া এই কথাটা আমরা বলছি। তারপর আমরা বলছি যে কারচুপিতে পোয়াল চাপা পড়ে গেল। এই যে কথাগুলো আমরা বলতেছি, এই যে প্রবন্ধটা পড়তেছি, আমাদের শেষ স্লাইডে আমরা এগুলা শিখলাম। এখন বিষয় হলো, একটু তো গোলমেলে লাগলো, একটু তো বুঝতে পারলাম না, এমন হলো। তাহলে এই প্রবন্ধটা সম্পর্কে ভালো বোঝার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন এই যে পাঠ পরিচিতি আছে, এই পাঠ পরিচিতিটা একটু পড়ে ফেলা। তাহলে এই পাঠ পরিচিতির মধ্যে আমরা একটু যাই, একটু দেখো। ভাবো কাজ, এই যে প্রবন্ধটি নেওয়া আছে, এটি যুগবাণী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা প্রবন্ধ, আমরা আমাদের লেকচারের শুরুতে বলেছি। ভাব ও কাজের মধ্যে পার্থক্য, অনেক অনেক পার্থক্য আছে। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়। ভাব দিয়ে কোনো একটা মানে উত্তেজনা কথা বলে, কোনো একটা মানে হচ্ছে হলো একটু গর্ব করে কথা বলে, একটু উদ্দীপনা দিয়ে একটু আশা জাগিয়ে কথা বললে কি হয়, মানুষের মধ্যে একটা ভাবের উদ্বেগ হয়, একটা আশা জাগে। এই যে আশা জাগলো, কিন্তু যথাযথ পরিকল্পনা, কাজের স্পৃহা ছাড়া যে কোনো উদ্যোগই নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটিতে লেখক দেশের উন্নতি, মানে বাংলা যে অঞ্চল আছে এর উন্নতি ও মুক্তি, কাদের থেকে মুক্তি? ইংরেজদের থেকে মুক্তি। এই ইংরেজ থেকে মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্ম তৎপরতা। ধরো, যে ছাত্র সে পড়াশোনা করবে, ইংরেজরা কোথায় কোথায় আমাদের শোষণ করতেছে সেগুলো জনগণকে জানাবে। যে কলকারখানার মালিক, সে এমন পণ্য জনগণের জন্য বানাবে যেটা অনেক সস্তা, জনগণ কিনে অনেক সহজে কিনতে পারে। এই বিষয়গুলো সার্বিকভাবে কাজী নজরুল ইসলাম বুঝাতে চেয়েছেন তার এই ভাব ও কাজ প্রবন্ধে। মানে আমরা একটা জিনিস চিন্তা করব, ওই চিন্তাটার মধ্যে জনগণের, বাঙালি অঞ্চলের মানুষের যাতে উন্নতি হয়, মানুষের যাতে ভালো হয়, এবং ওই কাজটা খালি মুখে বলবো এমন না, ওই কাজটা অবশ্যই করব আমরা। তাহলে আমরা লাস্টে কি শিখলাম? আমরা লাস্টে শিখলাম এই যে প্রবন্ধটা আছে এখানে,
লেখক দেশের উন্নতি ও মুক্তি, মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্ম, আমাদের আন্দোলন করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের সচেতন হতে হবে, এই যে তৎপরতা, তৎপরতা করার নামই আজকের প্রবন্ধের মূল বিষয়। তাহলে কি আমরা প্রবন্ধটা সম্পর্কে মানে এক কথায় সারমর্ম করে বুঝেছি এই প্রবন্ধটা কি বিষয় নিয়ে লেখা? হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে তোমাদের মধ্যে একজন, আমি একটু নাম বলতেছি, একটু আমাকে বলো তো, আমরা সবাই শুনি, যে হচ্ছে হলো এখানে আসো, হচ্ছে হলো এখানে আসো, আমি বলতেছি নাম হচ্ছে মুনতাহা মরিয়ম। মুনতাহা মরিয়ম, তুমি একটু বলো গল্পটি সম্পর্কে কি বুঝতে পারলা? আচ্ছা, এরপরে আহ তারপরে হচ্ছে মোহাম্মদ মারুফ চাঁদ। মারুফ, তুমি কি বুঝতে পারলে একটু বলো। আচ্ছা, তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো? আচ্ছা, ক্লাসে ভয় পেলে হবে না, স্যারের সাথে হচ্ছে হলো অ্যাক্টিভ ভাবে কথা বলতে হবে, ক্লাসে স্যার আপনার মনোযোগ দিতে কথাগুলো হবে। হয়তো মাঝখানে মাঝখানে বেজে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে মাঝখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়তো ছিল, এখন নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে গেছে এখানে। তাহলে এই যে নুসরাত, নুসরাত তুমি একটু বলো তো এই আহ, আহ, প্রবন্ধটা পড়ে কি বুঝতে পারলা তুমি? আচ্ছা, অনেকে লজ্জা থেকে বলতে চাচ্ছ না, আমি আবার সারমর্ম করে দেই। এই যে পুরো আমাদের যে, স্যার বলতে পারবো কিন্তু বাট বুঝেই তো পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ যে তুমি একটু চেষ্টা করছো। এই যে পুরা প্রবন্ধটা, প্রবন্ধটা তো আমরা পড়বো, আমরা উদ্দেশ্য কি নিয়ে পড়বো, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা উদ্দেশ্যটা বুঝে গেছি উদ্দেশ্য পড়ার সময়। এই গল্প বা এই প্রবন্ধ সম্পর্কে মূল বিষয় এইটা কাজী নজরুল ইসলাম লিখেছেন কোথায়? যুগবাণীতে। তারপর এখানে কি নিয়ে কথা বলা হয়েছে? এখানে লেখকের যে দেশের প্রতি উন্নতি, দেশের মানুষের উন্নতি ও মুক্তি, এই মুক্তির জন্য, কল্যাণের জন্য উনি হচ্ছে উজ্জীবন করতেছে, উনি পরামর্শ দিচ্ছে। কাজী নজরুল ইসলাম বলতেছে যে এই যে ছাত্র জনতা তোমরা আছো, তোমরা খালি বলো যে দেশকে আমি মুক্ত করব, দেশের মুক্ত করবো, ইংরেজদের থেকে কই মুক্ত করতে পারো? তোমরা একটু ভালো কাজ করো, একটু কাজ করে দেখাও তো ইংরেজদের থেকে মুক্ত করতে পারো কিনা, একটু ভালো কাজ করো। এই বিষয়গুলো এখানে পাই। আমি আবার বলে দিই, আমি কথার প্রসঙ্গে বলি, এই যে প্রবন্ধটা, এটা কিন্তু ইংরেজরা তখন বাংলাকে শাসন করছে, কাজী নজরুল ইসলাম যখন দেখছে ইংরেজরা আমাদের শোষণ করতেছে, আমাদের অত্যাচার করতেছে, তখন ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে অনেক বেশি আগ্রহী করার জন্য, দেশের জন্য, দেশের মুক্তির জন্য, এই তাদেরকে সচেতন করার জন্য এই লেখাগুলো লিখছেন। তাহলে আমরা মোটামুটি পাঠ পরিচিতি এবং হচ্ছে হলো উদ্দেশ্য এগুলা বুঝলাম। এখন আমরা একটু কবি পরিচিতি একটু পড়ি। এই যে কাজী নজরুল ইসলাম রয়েছেন, এই যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা একটু জানি। তুমি একটু বলো স্লাইডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই যে স্লাইডটা তোমরা দেখতেছো, এখানে দেখো কাজী নজরুল ইসলাম দিয়ে যে শুধু এখন প্রশ্ন আসবে এমন না। তোমরা যারা হচ্ছে হলো মানে এইটে আছো, তোমরা কিন্তু সিক্সেও কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনেছো, তোমরা সেভেনেও জেনেছো, তোমরা নাইন টেনেও পড়তে হবে, তারপর 11 12-এও পড়তে হবে, শুধু তখন পড়বে এমন না। যারা চাকরির পরীক্ষা দেবা, বিসিএস এগুলা পরীক্ষা আছে, তখনও কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে হয়। তাহলে এখন যদি আমরা একটু ভালো করে পড়ি, তাহলে আমি প্রত্যেকটা পরীক্ষায় কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসলে পারবো। তাহলে এখানে দেখো কাজী নজরুল ইসলামের জন্ম কবে? 1899 সালের 24শে মে। 11ই জ্যৈষ্ঠ, এইটা আমাদের জানতে হবে কোথায়? বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে। তারপর উনি কি নিয়ে এত বিখ্যাত? উনি বিদ্রোহী কবিতাটা যখন লেখেন, সবাই তাকে বিদ্রোহী কবি বলে। কি কারণে? এই যে আমাদের বাংলাটা মানে ইংরেজদের কাছে পরাধীন ছিল, এই পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত করেছেন। বলবীর বল চির উন্নত মম শির নিহারি নত শির, ওই শিখর হিমাদ্রির, এই যে কবিতা, বিদ্রোহী কবিতা, উনি ইংরেজদের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে যে একদম বিদ্রোহী চেতনা, যে আমি অন্যায়কে মানি না, এই কারণে ওনাকে বিদ্রোহী কবি বলা হয়। উনি কিন্তু দেখো
উনি যে প্রবন্ধ লিখছেন এই প্রবন্ধের মধ্যেও কিন্তু স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে, সাধারণ জনতাকে উদ্বুদ্ধ করতেছেন যে ইংরেজদের থেকে আমাদের মুক্তি দরকার। আর এই মুক্তির জন্য খালি চিন্তা করলে হবে না, আমাদের কাজও করতে হবে। তারপর দেখো তার মৃত্যু কত। তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পান 1974 সালে। উনি বাংলাদেশের নাগরিকত্ব পান 1976 সালে। একুশে পদকও ওই বছর পান। উনি আমাদের জাতীয় কবি। ওনার রচনা এইগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কাব্যগ্রন্থ লেখা আছে যে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, এগুলা কি ওনার কাব্যগ্রন্থ। তাহলে তোমরা অগ্নিবীণার, বিষের বাসী, সাম্যবাদীতে সর্বহারা, সিন্ধু হিন্দুলকে চক্রবাক করেছে। এভাবে ছন্দ করে করে যদি লিখো তাহলে দেখা গেছে যে তোমাদের মনে থাকবে। এই একটা ছন্দ বানিয়ে ফেললাম নিজের মতো করে। তারপর উপন্যাস কিন্তু দুইটা, কুহেলিকা, কুহেলিকা আর হচ্ছে মৃত্যু ক্ষুধা। কুহেলিকা মানে হচ্ছে কুয়াশা বা অন্ধকার, আর হচ্ছে মৃত্যু ক্ষুধা মানে মৃত্যুর ক্ষুধা। এই যে লেখাগুলো, বাংলা শব্দ নতুন করে শিখতে পারতেছো, এগুলো একটু গুগল করলে, ডিকশনারি দেখলে আরো ভালো শিখতে পারবা। এগুলো এখন থেকে জানলে তোমার বাংলা হবে অনেক স্ট্রং, তুমি বাংলায় হবে অনেক পারদর্শী। এই যে সিন্ধু হিন্দোল, সিন্ধু হিন্দোল চক্রবাক মানে একটা চক্রের মধ্যে আবর্তন, সাম্যবাদী যে সবসময় সমান চিন্তা করে, বিষের বাসী মানে করুণ যে সুর, যে বেদনার বাসী, অগ্নিবীণা মানে এমন বীণা যেটার অগ্নি, যা আগুন, আগুনের যে হচ্ছে হলো লাভা বেরোচ্ছে, মানে অনেক বেশি যে উদ্দীপ্ত এই বিষয়গুলা। গল্পগ্রন্থের নাম কি? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধগ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কাজী নজরুল ইসলাম 1976 সালে মারা যান। তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কি ইম্পর্টেন্ট, উনি কবে জন্মগ্রহণ করেন? 1899 সালে, চুরুলিয়া গ্রামে। আচ্ছা, আমার ক্লাসটা কি অনেক দ্রুত হয়ে যাচ্ছে? তোমরা কি কথা বুঝতে পারতেছো না, এমন কি হচ্ছে নাকি? স্যার না বুঝতে স্যার। পার না স্যার, আচ্ছা। জি স্যার, অনেক আচ্ছা, জোরে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একটু আস্তে করে বলি। তাহলে ওকে আমরা ওকে। তাহলে আমরা কি শিখতেছি? আমরা দেখলাম যে এখানে হচ্ছে হলো কাজী নজরুল ইসলাম হচ্ছে চুরুলিয়া গ্রামে, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, বর্ধমান জেলায় 1899 সালে জন্মগ্রহণ করেন। মারা যান 1876 সালে। তার কাব্যগ্রন্থ আমরা ছন্দ করে একটু মনে রাখতে পারি: অগ্নিবীণার, বিষের বাসিতে, সাম্যবাদী, সর্বহারার, সিন্ধু হিন্দোল, চক্রবাক রয়েছে। তো উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা, কুহিলিকা। তারপর হচ্ছে গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল। এই যে রুদ্রমঙ্গল, তোমরা যখন নবম দশম শ্রেণীতে পড়বে তখন আমার পথ, রুদ্রমঙ্গল, তখন ওই প্রবন্ধটা গিয়ে পাবে। তাহলে নাটক ঝিলিমিলি, আলেয়া, মধু মালা। তোমাদের যদি প্রশ্ন আসে যে ঝিলিমিলি কার লেখা, তখন তোমাকে জানতে হবে যে এটা কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে এইগুলা আমরা হচ্ছে হলো এই যে আমাদের কবি পরিচিতি রয়েছে, কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানলাম। তাহলে এখন প্রবন্ধটা তো একটু আমরা পড়লাম, তাহলে একটু দেখি তো এমসিকিউ গুলা তোমরা পারো কিনা। তাহলে একটু দেখো তো এই এমসিকিউ গুলা একটু পারা যায় কিনা। দেখো তো কে উত্তর করতে পারো, যারা আছো তারা একটু দেখো তো উত্তর করতে পারো কিনা। এমসিকিউটা কি স্পষ্ট দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? স্যার জি এখানে নো 2 নাম্বারে স্যার। হচ্ছে ডাবু কাজ দিছেন। ও, এটা ভাবও কাজ হবে এখানে একটু প্রিন্ট, মানে একটু মিস্টেক আছে, এটা হবে ভাবও কাজ। আমি বানানটা এখানে লিখে দিই, দাঁড়াও। এখানে হচ্ছে হলো ভাব ও কাজ। এই ভাব ও কাজ, এই প্রবন্ধের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল কাজী ইসলাম। নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তাহলে মোটামুটি আমরা এই যে প্রশ্নের উত্তরটা পারলাম। তাহলে একটু দেখি যে এখানে উত্তর কি হবে? কাজী নজরুল ইসলাম। তাহলে এই যে প্রথম প্রশ্নটা দেখি, প্রশ্নের উত্তর। আচ্ছা, তোমরা মুখে বলিও না, মুখে না বলে কমেন্টে লিখো, আমি একটু দেখি, তা আমি নাম পড়বো কারটা সঠিক হয়েছে। তাহলে এখানে একটু কমেন্টে দেখি কে। একজন লিখছো যে স্যার, হ্যাঁ তোমার কমেন্ট ঠিক আছে। তারপর আরেকজন
আরো কয়েকজন একটু কমেন্ট লিখো তো, কি হবে এটার উত্তর? হ্যাঁ, এখানে হচ্ছে হলো মুনতাহা মরিয়ম অ্যান্সার করছো, তারপর হচ্ছে সায়েরা খাতুন, মাহি অ্যান্সার করছো, সোয়ানা অ্যান্সার করছো। এটা হচ্ছে হলো, হ্যাঁ তোমাদের উত্তরটা সঠিক। আর তোমরা লিখেছো যে হচ্ছে হলো এটা বাস্তব ধর্মী, বাস্তব ধর্মী কর্মে, এটা ঠিক আছে। তারপর আমাকে এই এই 3 নাম্বার প্রশ্নের একটু উত্তরটা করো তো দেখি, এটা কে কে পারবা এটার উত্তরটা? এখানে হচ্ছে হলো, দেখো তো কেউ কমেন্ট লিখো। তোমরা একটু মনোযোগ দাও, আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি, আমরা ক্লাসে সারমর্ম করব, তার পাশাপাশি তোমরা একটু বলো এই যে এমসিকিউ এটা আছে পরীক্ষায়, কিন্তু এমসিকিউ সম্পর্কেও জানতে হবে, সৃজনশীলও জানতে হবে। আমরা এমসিকিউ জেনে সৃজনশীল কিরকম আসবে বা কিভাবে উত্তর করবে এই বিষয়গুলো একটু দেখবো। তাহলে একজন কমেন্ট লিখছে যে স্যার এটার উত্তর হবে ক। হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে। আরেকজন লিখছো ক। হ্যাঁ, একজন লিখছো খ। খ উত্তর হবে না, এটার উত্তর হবে হচ্ছে ক। এটার উত্তর হবে হচ্ছে ক। মানে ভাবে সুরা পান করো কিন্তু জ্ঞান হারাইও না, এই যে বাক্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? অতি ভাব কর্ম উদ্দীপনা নষ্ট করে, অতি ভাব কর্ম উদ্দীপনা নষ্ট করে এই বিষয়টা। তারপর 4 নাম্বার প্রশ্নের উত্তর একটু দেখি তো, কে তোমরা একটু উত্তরটা করো তো দেখি। হ্যাঁ, অনেকে অ্যান্সার করতেছে, হ্যাঁ তোমাদেরটা ঠিক হচ্ছে। হ্যাঁ, অ্যান্সার করো। হ্যাঁ, এই যে 4 নাম্বার ভাবের সঙ্গে কাজের সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য? তাহলে দেখো এই যে প্রশ্নটি রয়েছে, জমিন তো হ্যাঁ এই যে প্রশ্নটি রয়েছে অনেকে ঠিকই লিখছে, এই যে আসমান জমিন তফাত, আসমান জমিন তফাত কোথায় আমরা পেয়েছি আমরা একটু দেখি। এই যে বই পড়লে যে উত্তর পারা যায় তার একটি উদাহরণ আমরা একটু দেখব। এই যে দেখো বইয়ের যে প্রশ্নটি রয়েছে, এই যে দেখো আসমান জমিন তফাত, এখানে দেখো আমি তোমাদের জন্য সহজ করে বলি। এই যে দেখো আসমান জমিন তফাত, এই যে আসমান জমিন তফাত, এই যে আসমান জমিন তফাত এখানে কিন্তু আছে। তাহলে বই পড়লে কিন্তু প্রশ্নের উত্তর পারা যাবে। তাহলে এই যে প্রশ্নের উত্তরটি আছে এখানে দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে হয়তো, এটার উত্তর হবে ভাবের সঙ্গে কাজের সমর্থনযোগ্য আসমান জমিন তফাৎ। তাহলে আমার মনে হয় এমসিকিউ গুলো তোমরা পারবে। তারপর আসো আমরা একটু সৃজনশীল সম্পর্কে জানি। এই যে সৃজনশীলটা আছে, তোমরা একটু প্রশ্নটি দেখো। এই যে প্রশ্নটি রয়েছে তোমরা একটু এই প্রশ্নটি একটু দেখো। এখানে বলা হচ্ছে তুমি স্বপ্নে রাজা হতে পারো, কোটি 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 টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো, কল্পলোকের সুন্দর গল্পও হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে, সুপ্ত মানে কি অজানা প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্ম অনুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনুষ্যত্বের পরিচায়ক। এখানে এই যে ক নাম্বার প্রশ্ন কি লেখা আছে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জন সাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? তাকে কেমন হতে হবে? এই যে দেখো, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণ নাচাবেন তাকে নিঃস্বার্থ, এই যে ঋষি, ত্যাগী ঋষি হতে হবে। এটি কিন্তু আমরা যখন উদ্দীপক এই যে প্রবন্ধটি পড়েছি তখনও পেয়েছি। তাহলে এইটা হচ্ছে মানুষ সংখ্যা, 1 নাম্বার প্রশ্নের উত্তর, বই পড়লেই পাওয়া যাবে। তারপর এই যে খ নাম্বার প্রশ্নের উত্তরটি রয়েছে, এটা একটু আমরা খেয়াল করি, একটু দেখো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? এই যে প্রশ্নের উত্তরটি রয়েছে, এই প্রশ্নের উত্তরটি একটু তোমরা খেয়াল করো। recording এই যে প্রশ্নের উত্তরটি আছে, স্যার, হ্যাঁ আপনারা কি বাড়ির কাজ দেবেন? হ্যাঁ এই এই যে পড়াটি রয়েছে, এই যে ভাবো কাজ, তোমরা তোমাদের বোর্ড বইয়ের এমসিকিউ এবং যে সৃজনশীলটা আছে এইটা বাসায় প্র্যাকটিস করবে। আমাদের যে গ্রুপ রয়েছে বাড়ির ইডু কাজ ইডু সেরকম দিলে পরিবার, ভালো হবে। ইডু পরিবারে এখন দিলে হবে। তোমরা এটা আপলোড করে দিবে। হ্যাঁ, একজন বলছে যে স্যার এটা ভালো হবে। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে
ভাবো কাজ প্রবন্ধটি পড়া, পড়েছে অনুশীলনীর যে এমসিকিউ নৈবিত্তিক রয়েছে সেগুলো তুমি দেখবা, এবং হচ্ছে সেই সাথে সৃজনশীল যেটা রয়েছে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবা। আর এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে ঘ নাম্বার প্রশ্নটির উত্তর রয়েছে, এখানে আমরা কিভাবে লিখবো, আমরা এই যে এইভাবে লিখবো। এখানে দেখো কর্মে শক্তি আনার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। কেন স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন? এক কথায় দেখো, কর্মে শক্তি আনার জন্য মানে কর্ম করার জন্য এই স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তোলার জন্য বলেছেন। কর্মের মাধ্যমে সফলতা মানব জীবনকে সুন্দর ও সার্থক করে। এক্ষেত্রে কর্ম পরিকল্পনা সঠিক ও নিয়ন্ত্রিত হতে হবে, মানে আমি একটা কাজ যে করব এটা কিন্তু সঠিক পরিকল্পনা করতে হবে এবং নিয়ন্ত্রিত হতে হবে। আমি অনেক কাজ করে গেলাম কিন্তু আমি কি করলাম বুঝলাম না, তাহলে হবে না। তাহলে কি করতে হবে? স্পিরিটটা কি, আত্মার শক্তিটা কি? শক্তিটা হচ্ছে পরিকল্পনা মাফিক সঠিক ও নিয়ন্ত্রিত কাজ করতে হবে। তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষ এগিয়ে গেলেও কর্মে শক্তি আনার জন্য আত্মার শক্তিকে জাগিয়ে তোলা অপরিহার্য। তাহলে আমরা এভাবে খ লিখলে খয়ে আমরা হচ্ছে হলো নাম্বার তুলতে পারবো। এখন আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু দেখতেছি, একটু তোমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো। তোমাদের স্ক্রিনে কি গ নাম্বার প্রশ্নটি দেখা যাচ্ছে? না জি স্যার। স্যার। জি জি এই স্যার। স্যার। এই যে জি স্যার। জি জি স্যার স্যার, এবার জি স্যার, সব দেখা আচ্ছা, আমি যাচ্ছে। কি আর একটু বড় করে দিব না লেখা বোঝা যাচ্ছে? হইছে হইছে। বোঝা যাচ্ছে স্যার, হইছে। ঠিক আছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? একটু দেখো তো। স্যার একটু সদ্য করেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কিনা দেখো তো। জি স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে দেখো, এই যে আমরা বলতেছি যে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজনীয় দিকটি নির্দেশ করে। একটু খেয়াল করি, আমরা দেখি উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজনীয় দিকটি নির্দেশ করে। তাহলে এই যে জ্ঞানের কথাটা আমরা লিখলাম, আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, এটাকে বলা হয় প্রয়োগ। এখানে 3 নাম্বার থাকে। 3 নাম্বারের প্রথমেই 1 নাম্বার আমি যদি কোনো কিছু নাও লিখি তাও পাবো। কি কারণে পাবো? আমি এই যে কথাটি বুঝতে পারলাম, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজনীয় দিকটি নির্দেশ করে। তাহলে আমরা একটু দেখি আমাদের এই সৃজনশীলে যে উদ্দীপকটি রয়েছে উদ্দীপকে কি বলা হয়েছে। এই দেখো, উদ্দীপকে বলা আছে যে মানুষ স্বপ্নে কোটিপতি হইতে পারে, বাড়ি গাড়ির মালিক হইতে পারে, কিন্তু এই যে কল্পনা, এই কল্পনার বাস্তব জগৎ কিন্তু ভিন্ন। পরিশ্রমের কোনো বিকল্প নাই। এই যে পরিশ্রমের বিকল্প নাই, এখানেও এই বিষয়টি আনা হয়েছে। এই যে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর রয়েছে, এখানেও ভাব ও কাজ প্রবন্ধে ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগ নিতে হবে, বাস্তব ধর্মী। খালি কল্পনায় করে গেলাম, ভাবে চিন্তাই করে গেলাম, কিন্তু কাজ করলাম না, তাহলে হবে না। তাহলে উদ্দীপকের সাথে এই বিষয়টি নির্দেশ করে বা এই বিষয়টি বোঝা যাচ্ছে। এই যে কথাটি লিখলাম 1 নাম্বার পেলাম। তারপর আমি কি করলাম? বোর্ড বই থেকে স্যার ব্যাখ্যা করলাম। এগুলাই কি হোমওয়ার্ক? হ্যাঁ, এইটা সৃজনশীল কিভাবে লিখতে হয় আমি তোমাকে শেখাই দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে এমসিকিউ, বোর্ড বই যে অনুশীলনী সৃজনশীলটি আর এমসিকিউ গুলো রয়েছে এগুলো শেষ করা। তাহলে আমি এখানে কি বলতেছি একটু মনোযোগ দাও। প্রথমে এক কথায় বললাম, আমি 1 নাম্বার পেলাম, তারপর বই থেকে বললাম, তারপর উদ্দীপক ও বই মিলিয়ে বললাম। এইভাবে লিখলে আমি 3 নাম্বার পাবো। তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। জীবনকে কল্পনার জগতে সীমাবদ্ধ না রেখে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয়। অবশ্যই, মানে খালি জীবনকে কল্পনার জগতে না রেখে সীমাবদ্ধ না রেখে আমি যদি দেশ ও জাতির জন্য, এই যে দেখো জুলাই বিপ্লব হলো,
এই যে অত্যাচারী সরকার পালিয়ে গেল, কিভাবে সম্ভব হলো? এই যে আমরা ছাত্র জনতা, আমরা উদ্যোগ নিছি, আমরা মাঠে নামছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এইটাই মনুষ্যত্বের পরিচয়, যে গুলি করলো একটা মানুষকে, আমরা প্রতিবাদ করলাম, এইটাই মনুষ্যত্বের পরিচায়ক। কথাটি বললাম, বলে আমি 1 নাম্বার পেলাম। তারপর এই যে বই থেকে লিখলাম, তারপর উদ্দীপক থেকে ব্যাখ্যা করলাম, তারপর উদ্দীপক আর বই মিলিয়ে ব্যাখ্যা করলাম, এই পুরোটি করলে আমি 4-এ 4 নাম্বার পাবো। তাহলে কি করলাম আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরে? আমরা প্রথমে একটু বলে নিলাম, তারপর বোর্ড বই থেকে এই যে আমরা লিখলাম, বোর্ড বই থেকে লিখলাম, তারপর হচ্ছে উদ্দীপকটি ভালো করে বুঝিয়ে লিখলাম, তারপর উদ্দীপক আর বই ভালো করে বুঝিয়ে লিখলাম। এভাবে লিখলে আশা করা যায় যেখানে 4-এ 4 পাওয়া সম্ভব বা 4-এ 4 পাওয়া যাবে। এভাবে স্যার যদি আমরা গ আর ঘ লিখি তাহলে ফুল নাম্বার পাবো। হ্যাঁ, একজন প্রশ্ন করতেছিলা, বলো। স্যার এই সৃজনশীল কি বানাই দেওয়া যাবে না? সৃজনশীল বানাই লেখা যাবে, কিন্তু সৃজনশীলটা হতে হবে বই কেন্দ্রিক, তোমার বইয়ের পড়া থাকতে হবে। তুমি যদি বইয়ের পড়া ভালো বুঝো তাহলে তুমি একটা ছকে, এইভাবে একটা ছকে যদি তুমি লিখো তাহলে ফুল মার্ক পাবা। মানে এই যে ঘ নাম্বার প্রশ্ন উচ্চতর দক্ষতা বলা আছে, উচ্চতর দক্ষতা মানে কি? ওখানে একটু জ্ঞানের কথা থাকবে, এই যে এই লাইনগুলা জ্ঞানের কথা, জ্ঞানের কথা থাকবে। তারপর অনুধাবন, অনুধাবন মানে বোর্ড বই থেকে একটু ব্যাখ্যা থাকবে। তারপর উদ্দীপক থেকে একটু ব্যাখ্যা থাকবে। তারপর উচ্চতর দক্ষতা, এই যে একটু দক্ষতা আনলা, উদ্দীপক ও বই মিলিয়া যে বললা, এই যে পড়াটা, এইগুলো হচ্ছে দক্ষতা। এইভাবে লিখলে ফুল নাম্বার পাওয়া যায়। তোমরা তো 6-এও সৃজনশীল লিখছো, 7-এও লিখছো, আমি আবার ধরিয়ে দিচ্ছি কেন? যাতে তুমি বইয়ের ভাষায় লিখতে পারো এবং একটা সৃজনশীল তোমার মানসম্মত হয়, মানসম্পন্ন হয়। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে অনেক ভালো করতে পারতেছো। আর কেউ কি প্রশ্ন করবা বা বুঝতে পারতেছো না এমন আছো? আচ্ছা, তোমরা মোটামুটি ক্লাসটি বুঝতে পারলা। তাহলে আজকে আমাদের যে এই ক্লাসে পাঠের উদ্দেশ্য, এই প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের প্রতি অনুপ্রাণিত হবে। আচ্ছা, তোমরা এই যে কাজী নজরুল ইসলাম এই যে ছাত্র জনতাকে উজ্জীবিত করতেছেন, মহৎ কাজ করতে বলতেছেন, তোমরাও তো তাহলে মহৎ কাজ করবা, তাই না? মনুষ্যত্বের পরিচয় দিবা। কে কে আছো যে মনুষ্যত্বের পরিচয় দিবা না, গরিবকে সহায়তা করবা না, অসুস্থ মানুষকে সেবা যত্ন করবা না, স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করবে না, এমন কেউ কি আছো যে এসব করবা না? না স্যার। নো আচ্ছা, স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মহৎ কাজ করব। আর আমরা যে আমাদের জীবনে উন্নতি করতে চাই, খালি কল্পনায় টাকা উপার্জন করতে চাই, অনেক ভালো স্টুডেন্ট হইতে চাই না, আমরা পরিকল্পিতভাবে কাজ করব। আমরা একটু পড়াশোনা করব, বাস্তবতা বুঝবো, তারপর এইভাবে পড়ে বাস্তবতা বুঝে কথার সাথে কাজ মিলায়া চলবো। তাহলে দেখা যাচ্ছে জীবনে আমরা ভালো করতে পারবো। তাহলে আজকের লেকচারটা এখানে শেষ হচ্ছে, তাহলে আমার মনে হয় স্যার, তোমরা আমার একটা বুঝতে পারছো। কোশ্চেন আছে। হ্যাঁ, একজন প্রশ্ন করতে চাচ্ছ, বলো। স্যার, শব্দার্থ কি কোমা পর্যন্ত পড়লেই হয় নাকি পুরোটাই পড়তে হয়? শব্দার্থ হচ্ছে হলো আহ প্রত্যেকটা শব্দের অর্থ পুরোটাই পড়তে হয়। যেমন ধরো এই যে শব্দের অর্থটা আছে, এই যে শব্দের অর্থটা আছে এখানে ধরো, আমরা একটু এটা ক্লিয়ার করি, বোর্ডটা করার পর দেখো, এই যে ধরো জমিন মানে মাটি বা ভূপৃষ্ঠ, বা মশগুল হলে মগ্ন বা বিভোর, এই পুরোটার জন্য তো পুরোটাই পড়তে হবে। বোঝা গেছে? একটা শব্দের অর্থের জন্য তার পুরো মানেটা একবার দেখলে অনেক সহজে বোঝা যায়। তোমার কি প্রশ্নের উত্তর পেলে? জি স্যার। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার হোমওয়ার্কটা একটু করে বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে তোমাদের এই যে প্রবন্ধটা আছে না, তোমাদের বোর্ড বইয়ের এমসিকিউ গুলা আর বোর্ড বইয়ে যে অনুশীলনী সৃজনশীলটা আছে, এই দুইটা তোমরা খাতায় লিখবা, বাসায় লিখবা, লিখে আমাদেরকে পাঠাই দিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আজকের পাঠ। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমার নাম্বার কোশ্চেনটা বুঝাই দেবে। আচ্ছা, এখানে একজন বলছে যে স্যার খ নাম্বার প্রশ্নের উত্তরটা বুঝাই দিবেন, আমি তার জন্য খ নাম্বারটা আবার নিয়ে আসলাম। খ নাম্বার যে প্রশ্নের উত্তরটা আছে এখানে একটু জিনিস খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। এই যে আত্মার শক্তিকে জাগিয়ে তুলবো, কি জন্য তুলবো? একটা হচ্ছে আমার দেশের মুক্তি দরকার, আরেকটা কি আমার জীবনের সফলতা দরকার। এই যে জীবনের উন্নতি বা সফলতা, এটা কিভাবে আসবে? খালি মুখে বললেই হবে না,
আমাকে কাজ করতে হবে। এই যে কাজটা করব কিভাবে, কর্মের মাধ্যমে সফলতা মানব জীবনকে সুন্দর ও সার্থক করে, কর্মের মাধ্যমে কাজ করলে। এক্ষেত্রে কর্ম পরিকল্পনা সঠিক ও নিয়ন্ত্রিত হতে হবে, মানে আমি যে কাজ করব এগুলা গুছায়া করতে হবে। তার জন্য কর্মশক্তি অনেক বেশি, ডেডিকেশন অনেক বেশি ইচ্ছা থাকতে হবে, এবং কি করতে হবে, উদ্যোগ নিতে হবে যে না আমি ভালো করব বা আমাকে ভালো করতে হবে। তাহলে এইটা স্পিরিট বা আত্মার শক্তি বোঝানো হয়েছে। তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।